ভালোবাসবি নাকি ভালোবাসতে দিবি? চিঠির বলা হাস্যকর কথা যদি সত্য হয়, আমায় তখন কি গ্রহণ করবি? আজ সকাল সকাল হিমা তড়িঘড়ি করে তৈরি হয়ে নিচে নেমে আসে। মা মা বলে কয়েকবার ডেকে নিচেই রান্নাঘরে প্রবেশ করে চা বসায়। বাইরে ফিরে সোফার দিকে নজর যেতেই আঁতকে ওঠে সে। মীর সারা রাত এখানে ঘুমিয়েছিল। মীরের এক হাত ঝুলে আছে। হিমার বড্ড মায়া হয়। সে ধীরে পায়ে মীরের কাছে এসে হাত উঠিয়ে দেয়। মীরের মুখের দিকে চোখ যেতেই গলা শুকিয়ে যায় তার। খোঁচা খোঁচা দাড়িতে মীরকে আজ সত্যি সত্যি গুন্ডা লাগছে। ঠোঁটে চোখ যেতেই হিমার রাতের কথা মনে পড়ে যায়। মীর তাকে গ্রহণ করতে বলছে, কিন্তু সে কিভাবে গ্রহণ করবে? এমনটাও নয় যে সে মীরের ইশারা বুঝতে পারছে না, সব বুঝে, কিন্তু কিভাবে মীরের ইশারায় সায় দিবে বুঝতে পারছে না। তাই তো সকাল সকাল প্রিয় বান্ধবীর সান্নিধ্যে যেতে চাইছে। মীরের চেহারা পর্যবেক্ষণ করতে করতে হয়ে আসে। চা কাপে ঢেলে সে মীরের সামনে সোফায় বসে কপালের উপর সিল্কি চুলগুলো উঠছে। হিমা মুগ্ধ হয়ে তা দেখছে। বলতে গেলে সে মীরের ঘুমের মধ্যে সুযোগের সদ্ব্যবহার করছে। সজাগ থাকলে তো মীর শুধু হিমাকে জ্বালাতে থাকে। হিমা সাহস করে ওই চেহারার দিকে তাকাতেই পারে না। হিমার ভাবঘোর ভাবনার মাঝে মীরের ঘুমন্ত স্বর শুনতে পায়। এত কি দেখছিস? নাকি আমার প্রেমে পড়েছিস হিমালয়? কফি কার বানাই পছন্দ? বাংলাদেশের 70% কর্মজীবী মানুষ কাজের ফাঁকে 10 মিনিট সময় হাতে নিয়ে কফি শপে যায় এবং সেখানে নিরিবিলিতে কফি পান করে। এতে করে মস্তিষ্ক এবং শরীর দুটোই চাঙ্গা হয়ে যায়। উত্তরার একটি কফি শপে হিমা এবং রিপ্তি বসে আছে। রিপ্তির মাথায় হাত, সে এই পর্যন্ত 3 গ্লাস কফির পরিবর্তে পানি পান করেছে। হিমা শান্ত হয়ে কফির কাপে চুমুক দিচ্ছে। তার কোনো ভাবগতি নেই, যেন সে পূর্ব থেকেই জানতো রিপ্তি এমনটাই করবে। হিমা কফির শেষ চুমুক দিয়ে বিরক্তির সুরে বলে, তোর নাটক এবার বন্ধ কর বদমাইয়া। আমাকে বুদ্ধি দে, এখন কি করব? হিমা নিজের অনুভূতি গোপন রেখে মীরের ব্যাপারে A to Z সব রিপ্তিকে জানিয়েছে। গতকাল রাতে মীরের বলা কথা জানানোর পর রিপ্তি অজ্ঞান হওয়ার উপক্রম। বর্তমানে হিমার কথা সে জবাব দেয়। দোস্ত, তুই আমাকে এভাবে চেকা দিলি? হিমা আগে থেকে আরো বেশি বিরক্ত হয়ে বলে, ন্যাকামি বন্ধ করে এবার বল, তোকে সুযোগ দিব নাকি যেভাবে চলছে চলুক? রিপ্তি এবার নড়ে চড়ে বসে। সে হিমার কাছাকাছি এসে বলে, যেভাবে চলছে চলুক দোস্ত, তুই সুযোগ বুঝে কোপ মারবি। খবরদার আমার মতো মীর ভাইয়ের গলায় ঝুলে পড়বি না। রিপ্তির বেস্ট ফ্রেন্ডের একটা ভাবসাব আছে না? রিপ্তির নাটকীয় কথায় হিমা ফিক করে হেসে ফেলে। সে রিপ্তির মাথার চাটা মেরে বলে, আমিও তাই ভাবছিলাম। এখন তোর অবস্থা বল, তোর নতুন ডুগডুগির কি কর? হাসছে নাকি ফুস? হিমার হাসি দেখে রিপ্তি লজ্জা পায়। মুখে দুষ্টু হাসির রেখা টেনে ফোন বের করে উত্তর দেয়, দেখ হিমু, পোলাটা জোস না? জানিস, এই ছেলে আমাদের পাড়াতেই থাকে। আমাকে নাকি পথে ঘাটে অনেক দেখেছে, কিন্তু আমি কেন দেখিনি? মনে হচ্ছে প্রপোজ করে দিবে। আর আমার কি হবে রিক্তি ডার্লিং? আকস্মিক মীরের কথায় চমকে ওঠে দুজন। মীর হাসি মুখে হিমা ও রিপ্তির মাঝখানে এসে বসে। সাথে সাথে ভয়ে হিমার হাতের অবশিষ্ট কফি পড়ে যায়। রিপ্তি ভয়ে আল্লাগু বলে বুকে থুথু দিতে থাকে। মীর দুজনের অবস্থা দেখে বাঁকা হাসে। হাতের ইশারায় ওয়েটারকে ডেকে টেবিল পরিষ্কার করতে বলে। হিমা ভয়ার্ত দৃষ্টিতে মীরের দিকে তাকিয়ে বলে, তুমি কারোর সাথে দেখা করতে এসছো মীর ভাই? একটা বন্ধুর সাথে দেখা করতে এসেছি, মেয়ে বন্ধু। তুই এত সকালে বান্ধবীর বাসায় না গিয়ে কফি শপে কি করছিস? হিমা জানে এর কোনো মেয়ে বান্ধবী নাই। আশার কাছে শুনেছে মীর ভার্সিটি লাইফ পর্যন্ত কোনো মেয়ের আশেপাশে থাকেনি। বর্তমানে হিমাকে খেপাতেই মেয়েদের কথা একটু বেশি আলোচনা করে। হিমার মাথায় দুষ্ট বুদ্ধি আসে। সে মীরকে জ্বালাতে ঢং করে বলে, আমাদের এক বন্ধু আসবে, ছেলে বন্ধু, তার জন্যই এখানে আসা। তুমি কিছু বলবে মীর ভাই? না হলে তোমার বান্ধবীর কাছে যাও। মীর চেয়ারে আরাম করে বসছিল। হিমার কথা শেষ হতেই তার চোয়াল শক্ত হয়ে আসে। তড়িৎ গতিতে সোজা হয়ে বসে দাঁতে দাঁত চেপে বলে, তোর কোন বন্ধু? বাড়ি কই? নাম কি শুনি? আজ তো তাকে। হিমাকে মীরকে থামিয়ে লাজুক স্বরে বলতে শুরু করে, ওর নাম কালাচাঁদ, দেখতে সাদা চাঁদের চারপাশের অন্ধকার রাতের মতন। তুমি দেখলে তো হিংসা করবে, তাই তোমাকে দেখাবো না। মীরের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে হিমার হাত ধরে উঠে দাঁড়িয়ে রিপ্তির উদ্দেশ্যে বলে, একা যেতে পারবে না।
তৃপ্তি বিস্ময় হয়ে মাথা নাড়ায়। মীর আর এক মুহূর্ত সেখানে থাকে না। হিমাকে টেনে শপের বাহিরে চলে এসে রিক্সা ডাকে। মীর হিমার হাত তখনও শক্ত করে ধরে রেখেছে, রিক্সায় উঠেও ছাড়েনি। এদিকে হিমা এটা সেটা বলে বকবক করেই যাচ্ছে। মীর ভাই, তুমি কাজটা ঠিক করো নাই। কালাচান এসে যদি আমাকে না দেখতে পায় তো খুব কষ্ট পাবে। আর আমিও যে তোর সামনেই কষ্ট পাচ্ছি, তা তুই দেখতে পাচ্ছিস না? মীরের রক্তিম বর্ণ মুখ দেখে হিমা চোখ বন্ধ করে ফেলে। এরপর মিন মিন করে বলে, তোমার তো কয়েকদিন ধরেই শরীরে অসুখ। আমি কত করে বলছি ডক্টর দেখাও, শুনলে না। এখন রাস্তায় কিছু হলে আমি ডক্টর পাবো কোথায়? মীর রাগে হিমার গাল চেপে ধরে। হিমার খুব কাছাকাছি এসে বলে, তুই তো আমার মনের ডাক্তার, চিকিৎসা করে এবার আমায় সুস্থ করে দে। মীরের এত কাছাকাছি আসায় হিমার দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে 3 শব্দের জাদু করে কথা বলে মীরের সকল কষ্ট দূর করে দিতে, কিন্তু সে এত সহজেই মীরকে বলবে না। হিমার গাল চেপে ধরা মীরের হাতের উপর হিমা হাত রেখে চোখ মুখ কুঁচকে বলে, তোমার মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে মীর ভাই, যার জন্য আমার বমি পাচ্ছে। মীর হিমার গাল ছেড়ে দেয়। তার নজর হিমার হাতের দিকে, যেই হাত হিমেলের হাত ধরে রেখেছে। হিমা বাহিরে তাকে অনর্গল কথা বলেই যাচ্ছে। সে কার হাত ধরে রেখেছে তার কোনো খবর নেই। মীর ভাই জানো, আমার না রিক্সায় চড়তে বেশ লাগে। আর যদি সাথে রিপ্তি হয় তাহলে তো কথাই নেই। তুমি কখন বন্ধুদের সাথে এইভাবে ঘুরেছ? হিমা কথা শেষ করতেই মীরের দিকে তাকায়। মীরের দৃষ্টি অনুসরণ করে সে নিজে মীরের হাত ধরে রাখতে দেখে ভীষণ লজ্জা পায়। হাত সরাতে নিলে মীর বাধা দেয়। সে আর একটু শক্ত করে হিমার হাত ধরে সামনে তাকিয়ে বলে, এইভাবেই থাক, আমার অসুখ ভালো হয়ে যাবে। হিমা আর কথা বাড়ায় না। লজ্জা লাল নীল হয়ে শুধু বাহিরে তাকিয়ে থাকে। হিমাদের বাড়ির রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। আশা সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। তার এত স্বাদের রান্নাঘরের আজ কি বেহাল দশা হবে তাই ভাবছে। কেননা আশার ঘরের আদরের দুলালি আজ রান্নাঘরে ঢুকেছে। সে আজ সকালের জন্য নাস্তা বানাবে। নাস্তার আইটেম খুবই সামান্য, শুধু নুডলস রান্না করবে সে। আশা অনেকবার বলেছিল যে সে রান্না করে দিবে, কিন্তু হিমার তখন এক উত্তরই ছিল, মা, তুমি আমাকে সবসময় অকর্ম ভাবো। তুমি কি জানো তুমি যা ভাবো আমি তা নই? আজ আমি প্রমাণ করেই ছাড়বো আমি অকর্ম নই। মীর বাহিরে ছিল। হিমার পছন্দের কিছু চকলেট ও চিকেন আনতে গিয়েছিল। আশাকে এই অবস্থায় বসে থাকতে দেখে বলে, তোমার স্বামীকে দোকানে বসে আড্ডা দিচ্ছে দেখে আসলাম। তাহলে কে মরেছে শুনি? এভাবে বসে আছো কেন? মীরের কথা শেষ হতেই আশা আহত দৃষ্টিতে তাকায়। আঙুল দিয়ে রান্নাঘরের দিকে ইশারা করে বলে, আমার রান্নাঘর বাঁচিয়ে দে বাপ, হিমা সব চোরমার করে ফেলবে। আশার কথায় মীরের খুব হাসি পায়। আশা শুধু পারছে না কান্না করে দিতে। মীর আশ্বস্ত করে আশার উদ্দেশ্যে বলে, আমি দেখছি। এরপর সে রান্নাঘরের কাছে গিয়ে হিমাকে ডাক দেয়। কি করছিস হিমালয়? মীরকে দেখে হিমা খুবই খুশি হয়। আজ সে স্পেশালি মীরের জন্যই নাস্তা বানাচ্ছে। হিমা হাসি মুখে জবাব দেয়, তুমি এসছো মীর ভাই, আমি তোমার জন্য। হিমার কথা শেষ না হতেই প্রেসার কুকারে জোরে শব্দ হয়। ভেতরে থাকা নুডলস ছিটকে এদিক সেদিক ছড়িয়ে পড়ে। হিমার শরীরে লাগার আগে মীর হিমাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। হিমার মাথায় বাম হাত ধরায় গরম নুডলস সেখানে ছিটকে পড়ে। গরমে মীর চোখ বন্ধ করে নেয়। অনুভব করে নুডলস পড়া জায়গাটুকু জ্বলছে, হয়তো পুড়ে গিয়েছে। হিমা ভয়ার্থ দৃষ্টিতে মীরের দিকে তাকায়, কাঁদো কাঁদো হয়ে বলে, আজ মা আমাকে মেরেই ফেলবে। আশা শব্দ পেয়ে বুকে হাত দিয়ে বসে পড়ে। সে তার সযত্নে রাখা রান্নাঘরের করুণ অবস্থা ভেবে কপাল চাপড়ায়। এদিকে মীর হিমাকে ধরে দরজার কাছটায় দাঁড় করায়। এরপর চুলা বন্ধ করে রান্নাঘর নিজেই হালকা পরিষ্কার করে নেয়। হিমা সাহায্যের জন্য হাত বাড়ালে মীর থামিয়ে দিয়ে বলে, ওইখানে দাঁড়িয়ে থাক হিমালয়, আমার কাজ শেষ হলে তোকে ডাকবো। হিমা তাই করে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে নাক টানে, যার অর্থ সে কষ্টে কাঁদছে। মীর প্রেসার কুকারের অবস্থা দেখে হেসে ফেলে। হিমার দিকে কুকার এগিয়ে দিয়ে প্রশ্ন করে, এই আইডিয়াটা কার শুনি? রান্নাঘরে জীবনেও ফা দিয়েছিস? আমি ভাবছি বিয়ের পর তোর কি হবে। বিয়ের পর তো তুমিই আছো বীর ভাই। হিমার বেড় বেড় উত্তর মীরের কান অবধি পৌঁছে না। হিমা তা দেখে দুষ্টু হাসে। সে জানে মীর যদি তার এই কথা জানতো তো আজই কাজী অফিসে নিয়ে বিয়ে করে ফেলতো। হিমার মিট মিট হাসি দেখে মীর শুধায়, বরকে বিয়ের পর কিভাবে রান্না করে খাওয়াবি সেটা ভাবছিস নাকি?
বরকে কেন দিলে মরবে সেটাই ভাবছি মীর ভাই। তুমি কি এই বিষয়ে আমাকে সাহায্য করবে? হিমার কথায় মীরের কাছে চলে আসে। সে হিমাকে ধমকে বলে। বেশি পাকামি না করে এদিকে আয়, আমি তোকে রান্না করা শিখাচ্ছি। হিমা ভদ্র বাচ্চার মতো মীরের কাছে এসে দাঁড়ায়। একটি পরিষ্কার পাত্রে সে অনেক আগেই পানি বসিয়েছিল, যা এখন ফুটতে শুরু করেছে। মীর তার মধ্যে নুডলস ছেড়ে দেয়। এরপর অন্য চুলায় হিমার কেটে রাখা মুরগির টুকরো করা গোস্ত ভেজে নেয়। নুডলস সিদ্ধ করে পানি ঝরিয়ে প্রয়োজনীয় উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে রান্না করে ফেলে। হিমা খুব মনোযোগ সহকারে মীরের রান্না দেখেছে। মীর যখন রান্না শেষে হিমাকে নুডলস পরিবেশন করতে ঠিক তখনই তার নজর মীরের বাম হাতের দিকে পড়ে। জায়গাটা লালচে হয়ে আছে। হিমার তা দেখে খুবই খারাপ লাগে। সে বিচলিত হয়ে বলে, ইস, কতটুকু জায়গা লাল হয়ে গেছে। তোমার কি অনেক কষ্ট হচ্ছে মীর ভাই? হিমার আদুরে কথার মীরের অন্তর কেঁপে ওঠে। হিমা কবে এভাবে ভালোবাসার কথা বলবে? আদৌ কি বলবে, নাকি সারা জীবন তাকে এভাবেই চলতে হবে? সে সকলের অলক্ষ্যে বুকে হাত দিয়ে বলে, এখানেও কষ্ট হচ্ছে হিমালয়, সারিয়ে দিবি? বিকালের নাস্তার পর্ব শেষে হিমা ফার্স্ট এড বক্স হাতে নিয়ে সোফায় মীরের পাশে এসে বসে। আশা আপাতত রান্নাঘর পরিষ্কার কাজে ব্যস্ত। হিমা আলতো হাতে মীরের হাত ধরে খুবই সাবধানে পুড়ে যাওয়া অংশে মলম লাগিয়ে দেয়। মীর এক দৃষ্টিতে হিমার মুখের ভাবভঙ্গি দেখছে। কপালের উপর কিছু অবাধ্য চুল এসে হিমাকে দেখার মধ্যে বাধা প্রদান করে। মীর সেটা সযত্নে সরিয়ে দিতে নিলেই হিমাদের বাড়ির সদর দরজা খুলে যায়। ওয়াও! বলে রাদীপ ক্যামেরা তাক করে ক্লিক করে সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে নেয়। মীর রাদীপকে দেখে বুড়ো যুগল কুচকে নেয়। এরপর বিড়বিড় করে বলে, চলে এসেছে আমার সতীমাকে, এবার মনের কথা বলি কিভাবে? রাদীপ এসেছে ঘন্টাখানেক হয়েছে। আশা ভাইপোয়ের হঠাৎ আগমনে বেজায় খুশি। সাধারণত রাদীপকে শত বলেও ঢাকায় আনতে পারে না সে। আজ মেঘনা চাইতেই বৃষ্টির মতো রাদীপের আগমন ঘটে। আশা ভাইপোয়ের জন্য এটা সেটা রান্না করতে ব্যস্ত। হিমাও রাদীপকে দেখে খুশি হয়েছে। সে রাদীপকে দেখে হাসি মুখে বলেছিল, তুমি না বলে চলে আসলে রাদীপ ভাই। রাদীপ তখন মাথা চুলকে উত্তর দেয়, তুই তো 2 শুক্রবারে আসতে বলেছিলি, ভুলে গেছিস? হিমা কখন কি বলে নিজেও জানে না। সে প্রফুল্ল মনে বাড়ি ভর্তি মানুষ থেকে রাত 9টায় মুভি দেখার আয়োজন করে। গেস্ট রুমে মুভি দেখার জন্য একপাশে বসার জায়গা করে দিয়েছে হিমা। চিপস পপকর্ন নিয়ে ফিটফাট হয়ে বসেও পড়েছে সে। আপাতত তার ধ্যান তনু মন মুভি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাদীপ এসে সরাসরি হিমার পাশে বসে ফোন চালাতে শুরু করে। মীর মাত্রই রুমে প্রবেশ করে। হিমার পাশে রাদীপকে দেখতে পেয়ে বলে, তুই কবে থেকে মেয়েদের মাঝে বসতে শুরু করেছিস রাফিদ? শালা এদিকে এসে বস। রাদীপ কাচুমাচু হয়ে এদিক সেদিক তাকায়। সে যে হিমার সামনে বেশ লজ্জা পেয়েছে বোঝাই যাচ্ছে। রাদীপ লাজুক মুখে উঠে আসতে নিলেই হিমা বাধা দেয়। সে মীরের উদ্দেশ্যে বলে, ভাই বোনের সাথে বসলে সমস্যা কি? তুমিও পাশে এসে বসো মীর ভাই, এখানে অনেক জায়গা আছে। হিমার আহ্বান মীর অবজ্ঞা করার প্রশ্নই আসে না। সে তড়িৎ গতিতে হিমার পাশে গিয়ে বসে, একদম ঘেঁষে। হিমা তা দেখে একটু নড়ে চড়ে বসে। মুভি শুরু হয়ে গিয়েছে। সালমান খানের বডিগার্ড সিনেমা চলছে। হিমা খুব আগ্রহে মুভি দেখছে। তার পাশে বসা মানুষ যে তাকে এক মনে দেখে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। রাদীপ বসেছিল হিমা থেকে কিছুটা সামনে। সে সকলের এত সুন্দর মুহূর্তটা স্মৃতি হিসেবে রাখতে ক্যামেরা বন্দি করার জন্য উদ্যোগ নিলে হিমার দিকে মীরের তাকিয়ে থাকা নজরে আসে। সেই অবস্থাতেই রাদীপ ক্লিক করে ছবি তুলে নেয়। ক্যামেরার শব্দ শুনে হিমা সেদিকে তাকায়। রাদীপের হাত থেকে ফোন কেড়ে নিয়ে নিজেই কয়েকটা সেলফি তুলে নেয়। মীরের এসব সহ্য হচ্ছিল না, তাই রেগে বসা থেকে উঠে টেলিভিশন বন্ধ করে দেয়। এটা কি করলে মীর ভাই? কি সুন্দর একটা মুহূর্ত ছিল। নায়ক নায়িকাকে এখনই খুঁজে ফেলেছিল, তুমি সব শেষ করে দিলে। আমার খুব ঘুম পাচ্ছে হিমালয়, তোরা যা তো। মীরের গম্ভীর স্বর শুনে হিমা মন খারাপ করে ঘর থেকে বের হয়ে আসে। এদিকে রাদীপ চলে যেতে নিলেই মীর বাধা দেয়। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে বলে, নতুন ফোন কিনেছিস? কই দেখালি না তো, দেখি সেটিংসটা ঠিকঠাক মতো সেট করতে পেরেছিস কিনা। রাদীপ যে ভয়টা পেয়েছিল সেটাই হলো। সে মিনমিন করে মীরকে ডেকে বলল, মীর ভাই, আজ থাক, আমার একটা কল। রাদীপ কথা শেষ করতে পারেনি, তার আগে মীরের কণ্ঠস্বর শুনে সে। যাওয়ার সময় বাতি নিভিয়ে দরজা চেপে যাস তো। মীরের শান্ত কথায় যে কতটা অশান্তি আছে তা রাদীপ ঠিকই বুঝতে পারে।
সে কাঁদো কাঁদো হয়ে মেয়ের কথা মতো নিজের ফোনটা টেবিলের উপর রেখে চলে যায়। এদিকে রাদীপ চলে যেতেই মীর উঠে বসে। ফোনের লক খুলে সে সরাসরি গ্যালারিতে ঢুকে, যেখানে অধিকাংশ ছবি হিমার, সাথে তার আর হিমার কয়েকটা ভিডিও আছে। মীর সবগুলো ছবি এবং ভিডিও নিজের ফোনে রেখে সকল ছবিগুলো ডিলিট করে দেয়। এরপর ফ্রন্ট ক্যামেরা অন করে নিজের কয়েকটা সেলফি তুলে আবার শুয়ে পড়ে। রাদীপ নিচে নেমে সোফায় বিষণ্ণ মনে বসে থাকে। হিমা এসেছিল আশার কাছে মীরের নালিশ করতে। আশা হিমার কথা কানেও নেয়নি। সে জানে মীর ও হিমার মাঝে প্রায়শই ঝগড়া হয়। আশার কাছে পাত্তা না পেয়ে সে বাইরে চলে আসে। রাদীপকে সোফায় বসে থাকতে দেখে প্রশ্ন করে, আমার শুকনো মুখে বসে আছো কেন রাদীপ ভাই? গার্লফ্রেন্ডের সাথে কি ঝগড়া হয়েছে? হিমা উত্তরের আশায় রাদীপের দিকে তাকিয়ে আছে, কিন্তু রাদীপ কি উত্তর দিবে? মীর যে তার গার্লফ্রেন্ডের চেয়েও দামি বস্তুটাই রেখে দিয়েছে। বলো না রাদীপ ভাই, কি হয়েছে? আমার মোবাইল এখন বাঘের খাঁচায়, না জানি ওইটার উপর কত অত্যাচার হচ্ছে। হিমা রাদীপের কথায় কিছু বুঝল না। সে নির্বিকার চিত্তে তাকিয়ে রইল শুধু। রাদীপ তা দেখে হিমার কাছে মিনতির সুরে বলে, আমার নতুন ফোন দেবন, মীর ভাই না জানি ওই মাসুম ফোনের সাথে কি না কি করছে। হিমা এতক্ষণে রাদীপের কথার মর্মার্থ বুঝতে পারে। বেচারা রাদীপের জন্য হিমার বড্ড মায়া হয়। সে এবার সিদ্ধান্ত নেয় সে নিজেই বাঘের কাছে প্রবেশ করবে। এছাড়াও রাত হয়েছে, খাবার খাওয়ার জন্য হলেও মীরকে ডাকতেই হবে। এ আর কি কঠিন কাজ। সে যাবে, তার টেবিলের উপর থেকে ফোন নিয়ে মীরকে খাওয়ার কথা বলে চলে আসবে। ভাবনা অনুযায়ী হিমা সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে থাকে। এদিকে রাদীপের হিমার জন্য বড্ড মায়া হয়। বাঘের কাছে প্রবেশ করে তার সাথে কি ঘটবে রাদীপ বুঝতে পারে। তার কাছে যদি ফোনটা থাকতো তাহলে এই দুইজনের এই মুহূর্তটাও ক্যামেরা বন্দি করে রাখতো। একে তো অন্ধকার, তার উপর মীর গেস্টরুমে আলো নিভিয়ে অন্ধকার করে রেখেছে। হিমার আধার রজনী খুবই অপছন্দ। সে চাঁদনি রাতে মুগ্ধ হতে পছন্দ করে। হাঁটি হাঁটি পা পা ফেলে হিমা ঘরে প্রবেশ করে। সুইচের দিকে হাত বাড়াতে নিলেই মীরের কণ্ঠস্বর শুনতে পায়। কেন এসেছিস হিমালয়? তুমি ঘুমাওনি মীর ভাই? হিমা সরল সহজ প্রশ্নে মীর উত্তর দেয়, আমার ঘুম তো তুই কেড়ে নিয়েছিস হিমালয়। কি যে বলো না তুমি মীর ভাই, ঘুম কি কেউ নিতে পারে? শুনেছি পেটে ক্ষুধা থাকলে ঘুম কম হয়। তুমি বরঞ্চ খেয়ে ঘুমাও। এক শর্তে আমি রাতে খাবো। মীরের কথায় হিমা হেসে ফেলে। সে ভুলেই গিয়েছিল তার মীর ভাই তার আগের মতো নয়। তার মীর ভাইয়ের মনে অসুখ বেঁধেছে, যার ঔষধি হিমার কাছেই আছে, যা সে জানেই না। সে সহজ মনে বলে, কি শর্ত শুনি? হিমার উত্তরে মীর বাঁকা হাসে। অন্ধকারে হাতড়ে সে মোবাইলে আলো জ্বালায়। একদম হিমার মুখোমুখি হয়ে বলে, তোর নরম হাত দিয়ে আমাকে খাইয়ে দিতে হবে, তবে আমি খাবো। মীরের অসম্ভব কথা সম্ভব করা হিমার পক্ষে সম্ভব নয়। সে তাই জোর চিৎকার করে বলে, তুমি কি এখানে ছোট আছো মীর ভাই? সকলের সামনে ছোট বোনের হাত দিয়ে খেতে লজ্জা করবে না? হিমার একটি কথাই মীরের মাথা গরম করার জন্য যথেষ্ট। সে হিমার কাছে এসে এক হাতে গাল চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, কিসের ভাই, কিসের বোন? না তুই আমার মায়ের পেটের বোন, আর না আমি তোর ভাই। আর একবার যদি ভাই ডেকেছিস তো সকলের সামনে তোর গালে কিস করে দেবো। এখন আমাকে কেউ কিছু বললে বলবো তুই আমাকে শিখিয়ে দিয়েছিস। মীর এমন একটা কথাও বলবে তা হিমা ভাবতেও পারেনি। সে চোখ বড় বড় করে অস্পষ্ট স্বরে বলে, তাহলে কি বলে ডাকবো? আঙ্কেল? মীরের এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সে হিমাকে ছেড়ে দিয়ে এদিক সেদিক কিছুক্ষণ পায়চারি করে। এদিকে হিমা মীরের অবস্থা দেখে ভীষণ মজা পাচ্ছে। মীরের আহত দৃষ্টি দেখে হিমার বড্ড হাসি পাচ্ছে। তার বলতে ইচ্ছে করছে, সকলের কাছে মীর বাঘ আর হিমার কাছে মীর ইঁদুর। হিমার জন্য মীর 7 খুন মাফ করেও দিতে প্রস্তুত থাকবেন। এসব ভেবেই হিমা মুচকি হাসছে। আকস্মিক মীর হিমার কাছাকাছি এসে হিমার কপালের সাথে নিজের কপাল ছোঁয়ায়। মীরের নিঃশ্বাস দ্রুত গতিতে চলছে। তার নিঃশ্বাস হিমার নাকে মুখের উপর পড়ছে। হিমার চোখ বন্ধ, সে ভয়ে তাকাচ্ছে না। মীর চোখ খোলা রেখে একবার হিমাকে দেখে পুনরায় চোখ বন্ধ করে বলে, একদম হাসবি না হিমালয়, তোর হাসিটা আমার অন্তরে পীড়া হচ্ছে। তুই বুঝিস না, সত্যি কিছু বুঝিস না। আমার বুকের বাম পাশে একটিবার হাত রেখে অনুভব কর। এই হৃদয়ের প্রতিটা স্পন্দন তোর নাম জপছে, তোকে খুব করে মনের কথা জানাতে চাইছে। তুই কি মনের কথা বুঝিস না?
আর কত অপেক্ষা করাবি? এবার তো আর হ। হিমার চোখ বেয়ে অশ্রু ঝরছে। তার মীর ভাই তাকে এত ভালোবাসে। এই সময় হিমার উচিত মীরকে জড়িয়ে ধরে মনের কথা জানানোর, কিন্তু হিমার মুখ নিঃসৃত কোনো কথাই বের হচ্ছে না। সে আবেগে ভেসে যাচ্ছে। হিমা কাপা হাতে মীরের বুকের বাঁ পাশটায় হাত রাখে, যেখানে মীরের হৃদয়ের প্রতিটা স্পন্দন হিমার জন্য বরাদ্দ। হিমার কাণ্ড দেখে মীর ফিস ফিস করে বলে, কিছু অনুভূতি মুখে জানাতে আমি তোর উত্তরের অপেক্ষায় থাকবো হিমালয়। আরেকটা কথা, আমি তোকে খুব বেশি ভালোবেসে ফেলেছি হিমালয়। যদি বলিস কিভাবে, উত্তরে বলবো জানি না। আমার ভালোবাসার পরিমাপও জানাতে পারবো না। পরিশেষে বলবো, তুই কি আমার হবি হিমালয়? আধার রাতের সমস্ত বিষণ্ণতা ভর করেছে হিমার উপর। মীর তার জন্য কষ্ট পাচ্ছে ভাবতেই কান্না পাচ্ছে। মীরের ভালোবাসা কতটা গভীর তা সে আজ উপলব্ধি করতে পেরেছে। পৃথিবীর সমস্ত ভালোবাসা কি এমনই সুখকর, হয় তার চেয়েও মধুর? হিমার আজ নিজেকে ওই ভাগ্যবতীদের মতো নিজেকে মনে হচ্ছে, যারা 5 দিক দিয়ে সুখী হয়। সৃষ্টিকর্তা নাকি সকলকে 5 দিক দিয়ে দেন না, সবার মাঝে কিছু না কিছু অপূর্ণতা রেখে দেন। হিমার সৌভাগ্য খুবই ভালো। হিমা ভাবতে ভাবতে হেলে দুলে সিঁড়ি ডিঙিয়ে নিচে নেমে রাদীপের হাতে ফোন তুলে দেয়। ফোন হাতে পেয়ে রাদীপ বেজায় খুশি। সে ঘুরিয়ে ফিরিয়ে ফোনটা দেখছে। ফোন সহি সালামতে আছে ভেবেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। হিমার দিকে খেয়াল করতেই তার উদাসী মুখ দেখতে পায়। আমি ঘুমোতে গেলাম রফিক ভাই, মাকে বলে দিও যেন আমাকে ডাক না দেয়। রাদীপ ভেবেছিল হিমার সাথে কিছুক্ষণ আড্ডা দিবে। অবশ্য রাদীপ তো বেশি কথা বলেই না। যে কোনো টপিক তুলে দিলেই হিমাই গল্পের আসর জমে যেতে, আর রাদীপ মনোযোগ সহকারে শুনত। হিমার কথায় রাদীপের আশায় এক বালতি জল পড়ে যায়। রাদীপ মাথায় সায় দিয়ে সম্মতি জানালো। হিমা পড়বেন নাই হেলে দুলে সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে যায়। রাদীপ ভেবেছিল ফোন সহি সালামতে আছে, কিন্তু সে ভুল ছিল। সে ভুলেই গিয়েছিল মীর নামক প্রাণী তার ফোনকে আদর করবে না, বরং 12টা বাজাবে। ফোন ওপেন করে সর্বপ্রথম সে গ্যালারিতে প্রবেশ করে। অ্যালবামে ক্লিক করতেই মীরের অস্বাভাবিক ছবি রাদীপ দেখতে পায়। প্রথম ছবিটাই ছিল মীরের রাগী চেহারার পরের ছবি। মীরের হাতের যা দ্বারা সে বোঝাচ্ছে আজ তোর রক্ষা নাই রাদীপ। রাদীপ ছবিটা দেখে শুকনো ঢোক গিলে। পরের ছবি দেখা মাত্রই রাদীপ ফোন বন্ধ করে দেয়। না, সে আর দেখবে না। শেষে দেখা যাবে মীরের পশ্চাৎ দেশের ছবিও সামনে চলে এসেছে। রাদীপ মন খারাপ করে বসে রয়। ফোনের দিকে তাকিয়ে বলে, তোর কোনোদিন ভালো হবে না মীর। আমার সাদের ফোনের সব স্মৃতি এভাবে মুছে দিতে পারলি? দেখিস একদিন তোর জীবনের গুরুত্বপূর্ণ জিনিস আমার কারণে শেষ হবে। দুঃখ ভরা স্বরে রাদীপ কথাগুলো বলে আশা কি করছে দেখতে চলে যায়। রাতের খাবারের টেবিলে বাহারি খাবারের সুগন্ধিতে ভরপুর, কিন্তু যাদের জন্য আশা এত কষ্ট করেছে তারাই নেই। রাদীপ অল্প খেয়ে গেস্ট রুমে চলে গেছে। হিমাকে ডাক দিতে গেলে রাদীপ হিমার বলা কথা জানায়। মীরকেও আশা কতক্ষণ ডেকে এসেছে, ছেলেটার কোনো খবরই নেই। সে বিছানায় হাত পা ছড়িয়ে উপর হয়ে শুয়ে আছে। মীর ঘুমাচ্ছে ভেবে আশা চলে আসে। মন খারাপ করে খাবারের পর্ব শেষ করে বাড়তি খাবার ফ্রিজে ঢুকিয়ে রাখে। শোয়ার সময় রাদীপ কোথায় শুবে তা নিয়ে বিপাকে পড়ে যায়। মীরের শোয়া দেখে সে বুঝতেই পারে আজ তার জন্য বিছানায় জায়গা হবে না। মীর ঘুমাচ্ছে বুঝতে পেরে ভদ্র রাদীপ মীরের পাশ্চাতে লাথি মেরে বলে, তোর কোনো ভাড়া ভাতে ছাই ফেলছি রে। আমার সাথে এমন শত্রুতা শুরু করেছিস কেন শালা? ভালো করে ঘুমা। মীরের কোনো হেলদোল নেই, সে তো ঘুমোচ্ছেই। অগত্যা রাদীপ জমিনে বিছানায় শুয়ে পড়ে যা হিমা মুভি দেখার জন্য চেয়েছিল। রাদীপ ঘুমিয়েছে বুঝতে পেরে মীর চোখ খুলে তাকায়। মাথা উঠিয়ে রাদীপকে একবার দেখে নিজের ফোন হাতে নেয়। গ্যালারিতে ঢুকে হিমার জন্মদিনের একটি ছবিতে ক্লিক করে। লাল জামায় সেদিন হিমাকে পরি লাগছিল। মীরের সেই মুহূর্তের কথা মনে পড়ে যায় যখন হিমার কেশব জামার চেনে আটকে যায় আর মীর তা ঠিক করে দেয়। সেই সময়ের পর থেকে মীরের মনে হিমার জন্য অনুভূতি জন্মে। মীর হিমার ওই ছবিতে ঠোঁট ছুঁয়ে দেয়। হিমার ছবিতে হাত ছুঁয়ে দিয়ে বলে, তুমি ছুঁয়ে দিলে মন, আমি পুরো জীবন ভালোবাসি হিমালয়। সকাল সকাল মীরের ঘুম ভাঙে পেটের ভেতরের আশ্চর্য শব্দে। রাতে খাবার না খাওয়ার কারণে ক্ষুধায় পেচুচু করছে। ফ্রেশ হয়ে মীর ফুফু ফুফু বলে চেঁচিয়ে সিঁড়ি ডিঙিয়ে নিচে নামতে থাকে। বাসায় কারো সারা শব্দ না পেয়ে মীর সোফায় এসে বসে। হাতের সাহায্যে মাথার চুল সেট করে ফোন হাতে নেয়।
গতকাল রাতে তার ভালো ঘুম হয়নি। হিমা নামক কৌশিককে বারবার মনে পড়েছে। সে তো তার মনের কথা হিমাকে জানিয়ে দিয়েছে। হিমা কি তাকে গ্রহণ করবে? কি জবাব দিবে? যদি তার মনে ওই কালাচান বাসা বাঁধে তো সে কি করবে? মরে যাবে? না না, দেশ ছাড়বে। হিমার সামনেই আর আসবে না। 7-5 ভেবে মীর অস্থির হয়ে যাচ্ছিল। সে ফোন বন্ধ করে চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে। ঘুমিয়ে পড়লে নাকি? আমি তো তোমার জন্য কফি এনেছিলাম। হিমার আদরি স্বর শুনে মীর চোখ খুলে তাকায়। সাথে সাথে তার হাত থেকে ফোন ফসকে পড়ে যায়। হিমা তা দেখে লাজুক হাসে। লাল টকটকে রঙের হাতখানা এগিয়ে দেয় মীরের দিকে। মীর দেখতে পায় লাল রঙের চুড়ি ও রাঙা হাতের শোভা পাচ্ছে। মীরের হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বাজতে শুরু করে। সে কাপা হাতে কফির কাপ হাতে নেয়। মীরের হাত হিমার হাতে স্পর্শ করতেই হিমা চোখ বন্ধ করে নেয়। মীর মাতাল। মেরে ফেলবি নাকি? তোমাকে মেরে ফেলার মতো কষ্টের কাজ আমি করতে পারবো না মীর ভাই। তবে তোমাকে নিস্তেজ করে দিব। মাতাল হওয়ায় দোল খাওয়াবো। পরিশেষে তোমার প্রণয়ে ধরা দিব। কথাগুলো বলে হিমা মিষ্টি হাসি উপহার দিয়ে চলে যায় রান্নাঘরের দিকে। নুপুরের রিনিঝিনি আওয়াজ কানে আসলে মীর চোখ বন্ধ করে তা শুনে। অতঃপর চোখ আবারও খুলে সে অপলক দৃষ্টিতে হিমাকে দেখে। মীরের দেওয়া জন্মদিনের উপহারে আজ হিমা সেজেছে। মীর কল্পনায় হিমাকে যেভাবে দেখতে চেয়েছিল ঠিক সেভাবেই হিমা সেজেছে। মীরের কাছে মনে হচ্ছে হিমাকে তার কল্পনা থেকেও সুন্দর লাগছে। সে মাদকাসক্তের ন্যায় হিমার নেশায় বুঁদ হয়ে যাচ্ছে। হিমা রান্নাঘরে কি যেন করছে। মীর ধীর পায়ে সেদিকে এগোয়। হিমা পায়েস রান্না করছে। রান্না প্রায় শেষের পথে। চামচ দিয়ে পায়েসের স্বাদ নিতে যাচ্ছিল সে। গরম চামচে ফু দেওয়ার সময় মীরের আগমন ঘটে। সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে হিমাকে দেখছে। কি দেখছো মীর ভাই? তোকে আজ নতুন লাগছে রে হিমালয়। কি হয়ে গেছিস গায়ে শুনি? পায়েস হয়ে গেছে। চুলার সুইচ বন্ধ করে হিমা মীরের দিকে তাকায়। মীরকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় জবাব দেয়। পছন্দের মানুষের উপহার গায়ে মিশিয়েছি মীর ভাই। সে যেন আমার অনুভূতি বুঝতে পারে। মীরের হাত থেকে কফির কাপ ফসকে পড়ে যায়। সে তড়িৎ গতিতে হিমার পিছু এসে হাত টেনে ধরে। অস্থিচিত্তে বলে, সত্যি কি তুই? আমি তোমারই মীর ভাই। হিমার প্রণয় শুধু তুমি তুমি। মীরের কি হলো সে জানে না। হিমার পায়ে ধরে তাকে কোলে তুলে নেয়। খুশিতে সে হিমাকে সহ ঘুরতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, পৃথিবীকে বলে দে তুই আমার হিমালয়। তোর মনের গহীনে লুকায়িত অনুভূতি শুধুই আমার জন্য। আমি তোকে ভালোবাসি রে হিমালয়, খুব বেশি ভালোবাসি। কিছু ভালোবাসা মুখে নয়, বুঝে নিতে হয় মীর ভাই। তোমার কাছে ভালোবাসার পাগলামি শিখেছি। তোমার প্রণয়ে আসক্ত হয়ে বিলীন হতে চাই। আমাকে কখনো ছেড়ে যেও না মীর ভাই। মীর হিমাকে নিচে নামায়। আজলা হাতে হিমার গালে স্পর্শ করে বলে, চল বিয়ে করে ফেলি হিমালয়। হিমার উত্তর দেওয়ার আগেই কোনো পিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায় তারা। দুজনে একসাথে তাকিয়ে দেখতে পায় তাদের থেকে ঠিক 50 গজ দূরে রাদীপ দাঁড়িয়ে রয়েছে। জমিনে তার শখের কেনা নতুন ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। রাদীপ কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাঙা ফোন জমিন থেকে তুলে যেই পথে আসছিল সেই পথেই ফিরে যায়। পিছনে অবাক হয়ে যাওয়া হিমা ও মীরকে রেখে যায়। আজ প্রকৃতিও ঝলমলে কিরণের সাথে হাসছে। সাথে হাসছে ভালোবাসার দুজন মানুষও। স্নিগ্ধ বিকেলে দুজন ছাদে বসে গল্প করছে। দিবসের আলোয় একজন অপরজনকে মন ভরে দেখছে। আশার কাছে একজন বান্ধবীর স্বামী মারা গিয়েছে, সকাল থেকে সে সেখানে। হিমেল দুপুরে এসেছিল। মেয়েকে লাল টকটকে বউ সাজতে দেখে মাথায় চুমে এঁকে বলেছিল, আমার লাল বুড়ি আম্মা। রাদীপের কোনো খবর নেই। সে যে সেই সকালে মীর হিমাকে একসাথে দেখেছিল, তারপর আর বাড়ি ফিরেনি। মীর রাদীপকে ফোন করেছিল। সে বলেছে সন্ধ্যায় ফিরবে। ছাদে বসার জায়গা রয়েছে। মেয়ে সেখানে গালে হাত দিয়ে বসে হিমার আলতা দেওয়া দেখছে। আজ এই মেয়েটা পাগল হয়ে গেছে। আলতার রং হালকা হয়ে যাওয়ায় আবারও সে আলতা পরার জিদ ধরেছে। মীরকে জোর করে ছাদে নিয়ে এসে একা একাই আলতা দিচ্ছে। আলতা পায়ে রাঙা হাতে পাগল করবি নাকি হিমালয়? বললাম চল বিয়ে করে ফেলি, শুনলি না? তোমার মাথায় কি পোকায় কামড় দিয়েছে মীর ভাই? ধৈর্য শক্তি কি দোকানওয়ালাকে ধার দিয়ে এসছো? আজই তো মনের কথা জানালাম। কিছুদিন যাক,
আমার তো ইচ্ছে ছিল 2-3 বছর চুটিয়ে করব, তুমি তা হতে দেবে না তাই না? হিমার পাকা কথায় মীর হাসে, এগিয়ে আসতে আসতে জবাব দেয়। আমি দূরে চলে যাই এটাই তুই চাইছিস? হিমার মন খারাপ হয়ে যায়, সে তো এমন কিছু ভেবে বলেনি। আলতা দেওয়া বাদ দিয়ে ভাবতে শুরু করে কিভাবে মীরকে মূল কথাটা বুঝিয়ে বলবে। হিমার ভাবনার মাঝে মীর তার কাছে এসে বসে। হিমার বাম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতের পিঠে গোল সার্কেল করে আলতা পরিয়ে দিতে দিতে বলে, আমি আজ ভীষণ খুশি, তার সাথে চিন্তিত। তোকে তো পেয়ে গেছি ঠিকই, কিন্তু আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। তোকে কোথায় রাখবো, কিভাবে রাখবো, তোর সুখ অসুখ সবকিছু আমারই দেখতে হবে। আমি আরো পরিশ্রম করবো হিমালয়, শুধু তুই ওয়াদা কর আবার থেকে ভুল বুঝবি না। হিমা মনোযোগ সহকারে মীরের কথা শুনে মীরের গালে ডান হাত রেখে উত্তর দেয়, তোমাকে ভুল বুঝবো কেন? তুমি ডাকাতি করবে নাকি খুন করবে? আমি জানি তুমি আমাদের সুখের জন্য ভালো কিছু করবে। তুই কি কখনো মিষ্টি মিষ্টি কথা বলবি না হিমালয়? আকস্মিক মীর রাগ করে বসে। সে চেয়েছিল হিমার আবেগপ্রবণ উত্তর, কিন্তু পেয়েছে জগা খিচুড়ি উত্তর। মীরের এখন ইচ্ছে করছে হিমার গালে ঠাস করে থাপ্পড় বসাতে। এই মেয়েটা সবসময় মীরের ফিলিংসের 12টা বাজায়। এদিকে হিমা মিটি মিটি হাসছে, দুই হাতে পুনরায় আলতা রাঙা করে হাত বাড়িয়ে দেয় মীরের পানে। এরপর দুষ্টু হেসে বলে, আমার হাত ধরতে পারবে মীর ভাই? মীর হিমার দুষ্টু হাসি লক্ষ্য করে বুঝতে পারে, সেও হিমার মতো হেসে বলে, তুই কি চাস আমি তোকে ছুঁয়ে দিই? অবশ্যই চাই। কথা শেষ করেই হিমা দৌড় দেওয়ার জন্য প্রস্তুত নিতেই মীর তার হাত ধরে ফেলে। অতঃপর বাঁকা হেসে বলে, তবে তাই হোক। হিমাকে কাছে টেনে গভীর দৃষ্টিতে মীর দেখতে থাকে। হিমা লজ্জায় নতজানু হয়ে দাঁড়িয়ে আছে। মীর মাশাল্লাহ বলে হিমার কপালে অধর ছুঁয়ে দেয়। হিমার দিকে তাকিয়েই বলে, আমাদের ভালোবাসার প্রথম পরশ এঁকে দিলাম হিমালয়, তুই কি আমায় খারাপ ভাবছিস? হিমা নিরুত্তর হয়ে দাঁড়িয়ে থাকে। মীর হাঁটু গেড়ে বসে হিমার পা মীরের উরুর উপর রেখে আলতা দিতে থাকে। হিমা চোখ বন্ধ করে মীরের স্পর্শ অনুভব করে। সন্ধ্যা লগনে দুজন একসাথে সূর্যাস্ত দেখছে। হিমা মুগ্ধ দৃষ্টিতে দূর আকাশের বুকে সূর্যকে বিলীন হতে দেখছে। সূর্যাস্ত যে হিমাকে দেখেনি তা কিন্তু নয়, কিন্তু আজকের দেখার অনুভূতি আলাদা। আজ তার ভালোবাসার মানুষ পাশে আছে। মীর অনেক সময় ধরে হিমাকে কিছু বলতে চেষ্টা করছে, কিন্তু হিমার মুখের হাসি যেন বিলীন না হয়ে যায় এই ভেবে কিছু বলছে না। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সঠিক সময়ে সঠিক কাজ না করলে পরের দিন ঠিকই আফসোস করবেন। মীর অন্তরে পাথর চেপে বলতে শুরু করে, আমি আগামীকাল চলে যাব হিমালয়। হিমা অবাক নেত্রে মীরের দিকে তাকায়। তার চোখে টইটুম্বর জল। আখি যুগল মুছে বলে, তুমি আমাকে রেখে চলে যাবে মীর ভাই? হিমার অসহায় কণ্ঠস্বর মীরের সহ্য হচ্ছে না। সে আজলা হাতে হিমার মুখ ধরে বলে, এইভাবে বলো না কলিজা, আমার যেতে হবে, আমাকে আরো বড় হতে হবে, তবেই তো তোকে আমার করে নিতে পারবো। হিমা মানতেই পারছে না তার মীর ভাই তাকে ছেড়ে চলে যাবে। আজই তো সে তার মনের কথা ব্যক্ত করেছে, আর কালই মীর চলে যাবে। একদিনে মীরের সাথে হিমার মিষ্টি মুহূর্তগুলো তো তাকে শান্তি দিবে না। মীরকে দেখতে কথা বলতে মন উতলা হয়ে যাবে। তখন সে কি করবে? তুই মন খারাপ করলে তোকে পেতে আরো দেরি হবে রে হিমালয়, তুই কি তা চাস? হিমা মাথা নেড়ে উত্তর দেয়, না, আমি শুধু তোমাকে চাই মীর ভাই। হিমার চোখের জল মুছে মীর হাত ধরে নিচে নামার জন্য অগ্রসর হয়। সামনে এগিয়ে যেতে যেতে বলে, তবে কথা দে তুই কাঁদবি না। কথা দিলাম। সিঁড়ির কাছে আসতেই রাদীপের দেখা মেলে। সে উপরেই আসছিল। দুজনকে একসাথে দেখে তাদের উদ্দেশ্যে বলে, হিমা, ফুপু ডাকে। মীর, তোর সাথে কথা আছে। হিমা পাশ কেটে চলে যায়। মীর সেদিকে তাকিয়েই দেখতে পায় হিমা চোখের জল ভালোভাবে মুছে নিচ্ছে। মীর চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করে। এরপর রাদীপের দিকে তাকিয়ে বলে, চল ছাদে বসে কথা বলি। হিমাকে দেখে আশা হা করে তাকিয়ে আছে। তার মেয়ে কবে যে বড় হয়ে গেছে বুঝতেই পারেনি। কলিং বেলের আওয়াজে আশা এগোয়। হিমেল এসেছে। হাসি মুখে স্ত্রী গালে হাত ছুঁয়ে ভিতরে প্রবেশ করে। হিমেল জুতা খুলছিল। হিমা সোফায় বসে নুপুর খুলতে চেষ্টা করছিল। আজ সারাদিন সে শাড়ি পরিধান করা অবস্থায়, এখন সব খুলে ফেলবে। মীরের চলে যাওয়া শুনে মন প্রাণ বিষিয়ে গেছে।
আশা হিমাকে শুনিয়ে স্বামীকে বলতে শুরু করে। আমাদের মেয়ের জন্য ছেলে খোঁজ করো। হিমার বাবা, আমাদের মেয়েকে আর ঘরে রাখা যাবে না, সে বড় হয়ে গেছে। মায়ের কথায় হিমা ভীষণ লজ্জা পায়। বাবার সামনে দাঁড়িয়ে বলে, তুমি মিথ্যে বলছো মা, বাবা এখনো আমায় কোলে নিতে পারবে, তাহলে কিভাবে বড় হয়ে গেলাম? হিমেল হেসে মেয়ের কথায় তাল মিলিয়ে বলে, হ্যাঁ, ঠিক বলেছে আমার মেয়ে। তোমার চোখ বন্ধ আশা, যাও চোখের চিকিৎসা করে আসো। মা বাবার সাথে হিমা হেসে সন্ধ্যার সময় পার করে দেয়। রাতের খাওয়ার সময় মিট চলে যাওয়ার কথা জানায় রাদীপ ভাই। তারা দুজন একসাথে আগামীকাল রওনা হবে। আরো কয়েকদিন থেকে যা তোরা। আশার কথায় মীর গম্ভীর মুখে জবাব দেয়, একটা চাকরির অফার পেয়েছি ফুপু, আর কত দেবদাসের মতো ঘুরবো, জীবনে কিছু একটা করতেই হবে। আশা খুশি হয়। মীরকে নিয়ে সে খুবই চিন্তায় ছিল। অবশ্যই ছেলের বুদ্ধি হয়েছে। সে খুশি মনে বলে, সত্যি চাকরি হয়েছে? কোথায়? চট্টগ্রামে আগামী সপ্তাহে চলে যাব। হিমা খাওয়া বন্ধ করে অবাক হয়ে তাকিয়ে রয়। মীরের চাকরি হয়েছে তা তো তাকে জানায়নি, আবার আগামী সপ্তাহে চলেও যাবে। হিমা মন খারাপ করে বলে, তোমার চাকরি হয়ে গেছে, কই আমাকে তো বলো না? তোকে বললে কি তুই আমার মালিকের কাছে অনুরোধ করতি হিমালয়, যেন আমার চাকরি না হয়? তুমি একটু বেশি বেশি বুঝো মীর ভাই, তোমার সাথে কথা নাই। মীর হাসে। হিমা স্বাভাবিক আছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে রাদীপ চুপচাপ খাচ্ছে, এদিক সেদিক না তাকিয়েই খাচ্ছে। তা দেখে আশা জিজ্ঞেস করে, তা তুই এত তাড়াতাড়ি আনন্দ না করে ফিরে কি করবি? পরীক্ষাতে শেষ হয়ে গেছে, আর কয়েকদিন থেকে যা। না বাবু, বাবা চলে যেতে বলেছে, তাছাড়া মীরও চলে যাবে, একা মন টিকবে না। আশা আর না করে না, তবে মীরের জন্য মন পুড়ে। ছোটবেলা থেকে মীরকে সবসময় পাশে রেখেছে। ঢাকায় থাকার সুবাদে সময় পেলে এসে মীরের বাসায় গিয়ে ছেলের খোঁজ খবর নিয়ে আসতো, নিজের ছেলের মতো ভাবতো। আশা হিমার দিকে তাকায় আর কিছু একটা ভাবে। সকালের কিরণ আজ কারো জন্য সুখের, আবার কারো জন্য দুঃখের। হিমা সকালে উঠে মায়ের হাতে হাত মিলিয়ে রান্না শেষ করে। মীর রাদীপ একেবারে রেডি হয়ে বের হয়েছে। হিমা মুখে কৃত্রিম হাসির রেখা টেনে তাদের সামনে দাঁড়ায়। মীরকে ছেড়ে রাদীপের প্রশ্ন করে, তুমি আবার আসবে তো রাদীপ ভাই? রাদীপ আর চোখে মীরের দিকে তাকায়। মীর বাঁকা চোখে রাদীপের দিকে তাকায়। বুড়ো উঁচু করে বোঝায় যে উত্তর দিলেই তোর খবর আছে। রাদীপ শুকনো ঢোক গিলে বলে, তুই আমার জান ভিক্ষা দেবন, আমি চললাম। কথা বলে 1 মিনিটও দাঁড়ায়নি, ফুফু ডেকে পাশ কেটে চলে যায়। এদিকে হিমা আর চোখে মীরের দিকে তাকিয়ে বলে, তুমি এত খারাপ কেন মীর ভাই? গুন্ডা কোথাকার রাদীপ ভাইকে কি করবে শুনি? আমি পৃথিবীর সকল ছেলের সাথে কথা বলবো, তুমি আমার সবার সামনে কি গুন্ডাগিরি করবে? মীর হিমার দিকে ঝুঁকে উত্তর দেয়। মেরে ফেলবো। হিমা ভেঙচি কেটে চলে যেতে নিলে মীর আটকায়। হিমার মাথায় হাত রেখে বলে, রাগ করেছিস? তুই কষ্ট পাবি বলেই জানাইনি। কি বললে তোর রাগ ভাঙবে? কানে ধরবো নাকি নাকে ধরবো? মীরের ইনোসেন্ট ফেস দেখে হিমা ফিক করে হেসে ফেলে। নিচু সুরে উত্তর দেয়, তুমি আবার খোঁজ নিও, তাহলেই আমি খুশি থাকবো মীর ভাই। বলো, খোঁজ নেবে? মীর চোখে দৃষ্টি ফেলে হ্যাঁ জানায়। আশা মীরের এবং রাদীপের জন্য কিছু খাবার রান্না করে বক্সে ভরে দেয়। বিদায়ের সময় আশার চোখে পানি ফেলতে থাকে। হিমা অস্থির চিত্তে দৌড়ে ছাদে চলে যায়। ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে মীরকে দেখে হাত নাড়িয়ে ছলছল চোখে আনমনে বলে, আমি আছি আজও তোমার অপেক্ষায়। তুমি আসবে তো ফিরে পরের বার? অপেক্ষার অবসান হবে নাকি সময়ের ব্যবধানে তুমি ভুলে যাবে? অপেক্ষায় আছি মীর ভাই। আজকের সকালটা হিমার জন্য অন্যরকম। গতকাল এই সময়টাতেই সে মীরের জন্য নিজেকে সাজিয়ে নিচ্ছিল, কিন্তু আজ হিমার ঘুম ভেঙেছে অনেক আগেই। আলসেরানি ভর করেছে তার উপর। উপর হয়ে শুয়ে মীরের সাথে কাটানো মুহূর্ত ভাবছে। সে ভাবছে তার জন্য মীরের অস্থিরতার কথা। সে ভাবছে হিমার হ্যাঁ শোনার জন্য কিভাবে তাকে জ্বলিয়েছে। সত্যিই সে মীরকে খুব জ্বালিয়েছে। এজন্য হয়তো মীর প্রতিশোধ নিচ্ছে। তাই তো বিগত 24 ঘন্টার জন্য সে 1 মিনিটের জন্য স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেনি। তার সাথে হিমা ভীষণ অভিমান করেছে। মীর যাওয়ার পর থেকে একটিবারের জন্য তাকে কল করেনি। হিমা 2-1টা মেসেজ পাঠিয়েছিল, উত্তর দেয়নি।
হিমা তো ভেবেই নিয়েছে মীর তাকে কল দিলে কথাই বলবে না। হিমা এসব ভেবে মাথা তুলে জানালার দিকে তাকায়। তার জীবনটা একদিনের ব্যবধানে এলোমেলো লাগছে। অন্যদিন পাখিরাও জানালার ধারে এসে কিচিরমিচির করে, আজ তারাও যেন অভিমান করে চলে গিয়েছে। হিমার ভাবনার মাঝে মুঠোফোন বেজে ওঠে। স্ক্রিনে জাদুকর নাম ভাসছে। হিমা ফোন রিসিভ করছে না, এক মনে স্ক্রিনের দিকে তাকিয়েই রয়েছে। ফোন বাজতে বাজতে একসময় বন্ধ হয়ে যায়। হিমা মাথা আবারও বালিশে রাখে। আলসে শরীরে পাশ ফিরতে নিলেই ফোনের নোটিফিকেশনের আওয়াজ ভেসে আসে। সে ফোন হাতে নেয়। হোয়াটসঅ্যাপে মীর ছবি পাঠিয়েছে। হিমার একটি অস্বাভাবিক ছবি পাঠিয়েছে, যেখানে হিমা হাই তুলছিল। ছবিতে তার নাকের ছিদ্র এত বড় লাগছে যে সেখানে একটি সিংহ ঢুকতে পারবে। হিমা তড়িৎ গতিতে মেসেজ লিখে দেয়। এক্ষুনি ডিলিট করো মীর ভাই, নয়তো খুব খারাপ হবে। অপর পাশ থেকে উত্তর আসে। 10 বার ভালোবাসি বল হিমালয়, তবেই ডিলিট করব। হিমা পরে মহা জ্বালায়। সে তো মীরেতে রাগ করেছে, কথাই বলবে না বলে ভেবেছে, কিন্তু মহাশয় তাকে ভালোবাসি বলতে বলছে। হিমা লিখে উত্তর পাঠায়। না বললে কি জেলে ঢুকাবে? এক্ষুনি তোর আর আমার ছবি ফুফুর ফোনে পাঠিয়ে দেব। হিমা দুঃখ ভরা ইমোজি পাঠায়, তার সাথে রাগী ইমোজি। অসহায় চিত্তে ভিডিও কল দেয়। মীর তখন উপর হয়ে খালি গায়ে শুয়েছিল। হিমা দেখার সাথে সাথে চোখ বন্ধ করে নিয়ে চিৎকার করে বলে, তুমি এত নির্লজ্জ কবে থেকে হলে মীর ভাই? পরনারীর সামনে পশমহীনা বুক দেখাতে লজ্জা করছে না? মীর নড়ে চড়ে শয়। হিমাকে আরেকটু লজ্জায় ফেলতে বলে, শুনেছি পছন্দওয়ালা পুরুষ বউকে একটু বেশি আদর করে। তুই কি কোনোভাবে ভয় পাচ্ছিস যে বিয়ের পরে এই পছন্দহীনা বুকের মালিক তোকে আদর করবে না? ছি! হিমা লজ্জায় বালিশে মুখ গুজে ফেলে। হাত দিয়ে ক্যামেরা বন্ধ করে বলে, তুমি কল কাটো মীর ভাই, এমন পচা কথা আমার কান গ্রহণ করছে না। হিমার কথায় মীর উচ্চস্বরে হাসে। ফোনের মধ্যেই শব্দ করে চুমু এঁকে বলে, দুদিনই তুমি কি জানো দূরত্বের যন্ত্রণা কি? দূরত্বের যন্ত্রণা শক্ত পাথরের মতো। পাথর যেমন নিজে চলতে পারে না, দূরত্ব চলে আসলে তেমন মন শরীর চলবে না। যন্ত্রণায় তখন মৃত্যুকেও নির্দ্বিধায় গ্রহণ করতে প্রস্তুত হবে। হিমা এবার ক্যামেরার দিকে তাকায়, বরাবরের মতো বোকা কথা উত্তর দেয়, আমাদের এত কষ্ট করতে হবে না মীর ভাই, মাকে বললেই তো আমার হাত তোমার হাতে তুলে দেবে। মীর হেসে ফেলে। বিছানা থেকে উঠে টেবিলে ফোন সেট করে বসায়। গায়ে শার্ট জড়াতে জড়াতে বলে, আমার মতো কবে ভাববি হিমালয়? ভালোবাসার ক্ষেত্রে সবাই পর, সবাই শত্রু। তোর আমার মিলন হবে, তবে তা অনেক পরীক্ষা দেওয়ার পর। তুমি কোথায় যাচ্ছ মীর ভাই? মীর তৈরি হয়ে বাহিরেও বের হয়ে আসে। আমার দিকে দুষ্টু হাসি ছুড়ে বলে, আমার 1 নম্বর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। হিমা তো রেগে আগুন। তাকে ছাড়াও কি মীরের আরো মেয়ের সাথে সম্পর্ক আছে? সম্পর্কের দ্বিতীয় দিনই তাকে এই কথা জানাতে হলো। সে রেগে চিৎকার করে বলে, তুমি খুব খারাপ মীর ভাই, তোমার চেহারা তুমি আর কখনো দেখাবে না, বলে দিলাম। হিমা কল কেটে দেয়। রাগে সে কাঁপছে, ইচ্ছে করছে সব তছনছ করে ফেলতে। পর মুহূর্তে আশার কথা মনে পড়ে। সে যদি উল্টাপাল্টা কিছু করে তা আশা তাকে মেরে তক্তা বানিয়ে ফেলবে। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে সে বাথরুমে চলে যায়। এই মুহূর্তে হিমা কাঁদবে, খুব কাঁদবে। তার মীর ভাই এভাবে তাকে ধোকা দিতে পারলো না। ওই মীর নামক বাদরকে সে ছাড়বেই না। এদিকে হিমা কল কেটে দেওয়ার পর মীর হাসে। ফোনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তোকে না জ্বালালে আমি কখনোই শান্তি পাবো না রে হিমালয়। প্রায় আধা ঘন্টা শাওয়ার নিয়ে হিমা বাহিরে বের হয়। কান্নার ফলে চোখ মুখ খুলে একাকার। বিছানায় রিপ্তিকে বসে থাকতে দেখে অবাক হয় সে। সাথে সাথে নিজের চেহারা লুকাতে ব্যস্ত হয়ে পড়ে। রিপ্তির মতো চালাক মেয়ের সামনে হিমাল লুকাতে পারেনি। রিপ্তি বিস্ময় হয়ে বলে, আরে বান্ধবী, কাঁদছিস কেন? কে মরে গেছে? বাথরুমের তেলাপোকা দেখে ভয় পেয়েছিলাম, একা একাই চিল্লাইছি, কেউ বাঁচাতে আসেনি, তাই রেগে কান্না করেছি। তুই কখন আসলি? হিমা যে মিথ্যা কথা বলছে তা তার চোখ দেখে বোঝা যাচ্ছে। রিপ্তি তার ছোটবেলার বান্ধবী। হিমাকে সে ভালো করেই চেনে। তেলাপোকা নামক জন্তুকে ভয় পাওয়ার মতো সে মেয়ে নয়। হিমাকে ধরে রিপ্তি পাশে বসায়। নিজের ফোন বের করে দেখিয়ে বলে, দোষ দেখ, ছেলেটা জোস না? গতকালে কথা হয়েছে, আমাকে প্রথম দেখাতেই ফিদা। নিজে এসে নাম্বার দিয়ে গেছে। উফ, আমি যে তখন কি অবস্থায় ছিলাম।
লুচি মেয়ে যেখানে যায় সেখানেই একটাকে গলায় ঝুলিয়ে নিয়ে আসে। হিমার এখন এই কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু বান্ধবীর মন ক্ষুণ্ণ হবে তাই বলল না। সে তালে তাল মিলিয়ে বলল, আগেটার চেয়ে এটা সুন্দর, তবে এটাকে বুড়ো বুড়ো লাগে। মনে হচ্ছে মাথায় কলম বেটে নায়ক সেজে রাস্তায় নেমেছে, মুখে এক গাদা মেকআপ করে এসেছে, ঠিক টিকটকার মামুনের বউ নামক চাচির মতো। তৃপ্তি বুড়ো যুগল কুচকে হিমার দিকে তাকায়। সে ভাবছে তার রুচি খারাপ নাকি পুরো পৃথিবীর মানুষদের রুচি খারাপ। এত সুন্দর ছেলেকে কিভাবে বুড়ো বলছে। সে ভাবুকের সুরে বলে, দুনিয়ার মানুষ যাই বলুক, এই ছেলের সাথেই আমার সম্পর্ক টিকে থাকবে, দেখিস। তৃপ্তির কথাই হিমা তার দিকে তাকায়। এরপর কিছুক্ষণ নীরবতা পালন করে দুজনেই উচ্চস্বরে হাসতে থাকে। বেলা 10টা বাজে। তৃপ্তি হিমাকে নিয়ে বের হয়েছে। কিছু শপিং করবে, ঘুরবে, সিনেমা দেখে আবার চলে আসবে। বান্ধবীকে পেয়ে হিমার মনও ভালো হয়ে যায়। সে রিকশার হুডি তুলে মন ভরে নিঃশ্বাস নিয়ে থাকে। প্রকৃতি বরাবরই হিমার পছন্দের। আনন্দনগরে গেলে সে পথঘাটেই বেশি ঘোরাঘুরি করে। হিমার মামার একটি জমি আছে, যেখানে আফজাল হোসেন 4-5টি ঘর তুলেছেন। হরেক রকমের ফল, সাথে বিরাট বড় পুকুর। পুকুরে প্রতি বছর মাছ চাষ করেন। হিমা সেখানে গেলে একবার হলে ওই বাড়িতে যায়। সারাদিন মামার সাথে থেকে সন্ধ্যায় চলে আসে। মামার বাড়ি মধুরহারি, কথাটা মিথ্যা নয়। মামার বাড়ি গেলে হিমার মন এমনিতেই ভালো হয়ে যায়। আনন্দনগরের কথা ভাবতে ভাবতে হিমার ফোনে নোটিফিকেশনের আওয়াজ আসে। সে ফোন হাতে নিয়ে দেখতে পায় রাদিফের মেসেজ। আপু, আমি মারিয়া। রাদিফের ফোন মারিয়ার কাছে ভেবেই হিমা হাসে। মেয়েটা তার জন্য পাগল। হিমা যদি বলে এটা সঠিক তো এটাই সঠিক, আর যদি বলে ভুল তো মারিয়াও বলবে ভুল। হিমা রিপ্লাই করে, কেমন আছিস মারিয়া? মারিয়া হয়তো এই প্রশ্নের অপেক্ষায় ছিল। সাথে সাথেই হিমাকে কল করে সে। ফোন রিসিভ করতেই হিমাকে কিছু বলতে না দিয়ে সেই বলা শুরু করে, তোমার খালা আমাকে শান্তিতে থাকতে দিয়েছে। মাথায় কি সব গাছপালা দিয়ে ভরে রাখে। তুমি জানো আমার সিল্কি চুলগুলো কত রুক্ষ হয়ে গেছে? আমি আর আনন্দনগরে থাকবোই না, আমাকে এসে নিয়ে যাও। হিমার খালা যে মেয়েকে নিয়ে খুবই চিন্তিত তা হিমা জানে, কিন্তু হোসেন আরার এই পাগলামি সে কিভাবে বন্ধ করবে তা সে জানে না। সে হেসে উত্তর দেয়, আমি মাকে নিয়ে কয়েকদিন পরে আসবো, তখন তোকে আর খালাকে সহ নিয়ে আসবো। না না, মাকে নিব না। দেখা যাবে সেখানে গিয়ে ঢাকার সব শ্যাম্পুর শোরুমে গিয়ে বসে থাকবে। মারিয়ার কথায় হাসতে শুরু করে। হিমারা রিকশায়, তৃপ্তি কারোর সাথে মেসেজে কথা বলতে ব্যস্ত আর হিমা ফোনে। এমন সময় পেছন থেকে বাইকের হর্ন দেওয়া শুরু করে। প্রথমে আস্তে আওয়াজ হলেও আস্তে আস্তে আওয়াজ বেড়ে যায়। হিমার ধৈর্যের ভাত ভেঙে গেছে। সে পিছনে ফিরে তাকিয়ে যায় না, বকা দিবে তার আগেই মোটরযানে বসা মানুষটাকে দেখে কান থেকে ফোন পড়ে যায়। হিমার চোখে মুখে আনন্দ ভরপুর। সে পারছে না রিকশা থেকে লাফিয়ে পড়তে। হাসি মুখে 100 বলে, তুমি এখানে কিভাবে এলে? হ্যাপি 24 অ্যানিভার্সারি মাইনা। লাল গোলাপ হাতে নিয়ে চিৎকার করে বলছে মীর। হিমা অবাক হয়ে মুখ চেপে বসে আছে। তৃপ্তির ধাক্কা দিয়ে বান্ধবীকে লজ্জা দিচ্ছে। একসময় রিকশার সামনে মোটর বাইক এসে দাঁড়ায়। রিকশা থেমে যায়। হিমা লজ্জায় লাল নীল বর্ণ ধারণ করছে। রিকশাওয়ালা মামা কি সমস্যা ভাই? বলে চিল্লিয়ে ওঠে। উনি হয়তো ভেবেছেন অচেনাকে উত্ত্যক্ত করতে চলে এসেছে। পাবলিক প্লেসে ব্যাপারটা নিয়ে যেন বাড়াবাড়ি না হয় সেদিকে খেয়াল রেখে তৃপ্তি রিকশাওয়ালা মামাকে সাইডে নিয়ে যায়। হিমা তখনও রিকশা বসে। মীর মোটরযান থেকে নেমে হিমার দিকে লাল টকটকে গোলাপের তোড়া বাড়িয়ে দেয়। এরপর দুষ্টু হেসে বলে, আমার প্রথম ও শেষ গার্লফ্রেন্ড, আমার সামান্য উপহার গ্রহণ করো। হিমা লজ্জা পেয়ে ফুলের তোড়া হাতে নেয়। তৃপ্তির হাসি হেসে উত্তর দেয়, এভাবে সারপ্রাইজ দিলে? আমি তো মন খারাপ করছিলাম তোমার কথা ভেবে ভেবে। মীর এক লাফে রিকশায় উঠে বসে। রিকশাওয়ালা মামাকে ডেকে নেয়। সে আর বলে, চাচা, আমার বউকে সারপ্রাইজ দিলাম, চলুন আজ আপনার বাহনে চড়ে শহর ঘুরবো। রিকশাওয়ালা বিড় করে কিছু একটা বলে রিকশার প্যাটার্ন ঘোরান। এদিকে হিমা মীরের হাত জড়িয়ে ধরে বসে মাথা তার কাঁধে এলিয়ে দেয়। তাজা ফুলের সুঘ্রাণে নিজেকে মাতাল মাতাল লাগছে। হিমার ইচ্ছে করছে সময়টাকে এখানেই থামিয়ে দিতে। এত সুন্দর মুহূর্ত আবার কবে আসবে কে জানে। কি ভাবছিস হিমালয়? তোমাকে নিজের চেহারার কখনো দেখাবো না বলেছিলাম, কিন্তু দেখে ফেললে। ভাবছি
কোথায় আমার চেহারা লুকাবো যেন ফের আমাকে দেখতে না পাও? তুই চাইলে এই পশমহীনা বুকে লুকাতে পারিস হিমালয়। এতে তোকে দেখতে পারবো না ঠিকই, কিন্তু কিছু একটা অনুভব করতে পারবো। হিমা বাম হাতে মীরের বুকে আঘাত করে, আগের চেয়ে গভীরভাবে মীরের হাত চেপে বলে। তুমি খুব খারাপ মীর ভাই। মীর হাসে, হিমার হাতের পিঠে অধর ছুঁয়ে দেয়। আর মাত্র কয়েকদিন আছে তার কাছে। সে ভাবছে এই কয়েকদিন হিমাকে সময় দিবে, মেয়েটাকে মন ভরে দেখবে, পৃথিবীর সমস্ত পাগলামো করে পাগলাটে প্রেমিক উপাধি পাবে। মীর হিমাকে নিয়ে রমনা পার্কে আসে। লেকের পাড়ে হাঁটতে থাকে দুজনই নীরব, প্রকৃতি অনুভব করছে শুধু। আচমকা মীর দাঁড়িয়ে যায়, হিমার উদ্দেশ্যে বলে, এখানে একটু দাঁড়াবি, আমি যাবো আর আসবো। কথাটা বলে মীর এক মুহূর্তের জন্য দাঁড়ায়নি, লেকের পাড় থেকে নেমে কোথায় যেন চলে যায়। হিমা পূর্বেও রমনা পার্কে অনেক এসেছে, এবার মীরের সাথে প্রথম আসা। হাতের ফুলের তোড়া থেকে সুবাস নিয়ে লেকের দিকে তাকায়। আশেপাশে গাছপালার জন্য লেকের পানি সবুজ মনে হয়। অনেকেই শ্যাওলা জমেছে বলে থাকে, তবে হিমা গাছপালার কথাই মনে করে নিজের মনকে বুঝ দেয়। কয়েক মিনিট পর মীর চলে আসে, তার হাতে টিউলিপ ফুল। সে হাঁপাচ্ছে, হিমার দিকে ফুল বাড়িয়ে দিয়ে বলে, এই নে ধর। হিমা ফুল হাতে নিয়ে বলে, একবার না দিলে আবার চুল বাঁধলে কেন? ওই পারে এক বেকুবকে দেখলাম, গার্লফ্রেন্ডকে চর মারছে, ভাবলাম তোকেও মারি, তাই ফুল এনে দিলাম। যদিও উল্টাপাল্টা কথা বলিস তো দিব এক চর। হিমা মীরের কথায় ভ্রু যুগল কুঁচকে নেয়। মাঝে মাঝে মীরকে গিরগিটির সাথে তুলনা করতে ইচ্ছে করে তার। কখন সে রূপ ধারণ করে তা হিমা বুঝতেই পারে না। সে প্রত্যুত্তরে বলে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে মীর ভাই। এতদিন মনে অসুখ ছিল যা ট্রান্সফার হয়ে মাথায় চলে গেছে। নয়তো বিনা কারণে আমাকে মারবে কেন? বিয়ের পরে এমন কিছু করলে বাপের বাড়ি চলে যাবো কিন্তু বলে দিলাম। মীর নিজের ফাঁদে নিজেই আটকে যায়। হিমার থেকে দূরে যাওয়ার কথা সে কল্পনাও করতে পারে না, তাই দু হাতে কান ধরে বলে, ক্ষমা করে দেয় আমার কলিজা। আমি ভুলে গিয়েছিলাম যে আমি একজন দুষ্ট মেয়ের সাথে প্রেম করছি। হিমা এবার সামান্য রেগে যায়। মীর তাকে জ্বালাতন করছে বুঝতে পারে। মীরকে একা ফেলে সে সামনে হাঁটা শুরু করে, যাওয়ার আগে বলে যায়, কোনো ভদ্রমেয়ে খুঁজে নাও মীর ভাই, আমি চললাম। পাগলি খেপেছে। মীর কি আর শান্ত থাকবে? সেও পাগলির মান ভাঙাতে তার পিছু হাঁটতে থাকে। হিমার দিন এভাবেই পার হচ্ছিল। প্রতিদিন মীরকে নতুন রূপে তার সামনে পায়। সারাদিন ঘোরাফেরা করে দুজন দুদিকে চলে যায়। এসব কিছু সম্ভব হয়েছে রিপ্তির জন্য। যেই মেয়ে সুদর্শন যুবক বলে মীরের উপর ক্রাশ নামক বাস খেয়েছিল, সে আজ ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তুলে। আজ সকাল থেকেই হিমার মন খুবই খারাপ। আশা আজ তাকে বাড়ি থেকে বের হতেই দিচ্ছে না, কোনো না কোনো বাহানায় তাকে ঘরে আটকে রাখছে। সে রাগে বিছানায় বসে মীরের সাথে মেসেজে কথা বলছিল। এমন সময় আশা ঘরে প্রবেশ করে। হিমার হাতে সুন্দর একটি লাল থ্রি পিস ধরিয়ে দিয়ে তাগেদার সহিত বলে, ঝটপট তৈরি হয়ে নে তোমা। আশার কথায় হিমা সন্ধিয়ান হয়ে পাল্টা প্রশ্ন করে, কোথায় যাবে মা? কিছু মেহমান আসবে। আশার হাসি মুখের উত্তর শুনে হিমা নড়ে চড়ে বসে। তার মনে যা সন্দেহ হচ্ছে তা নয় তো কি। সে মিনমিন করে প্রশ্ন করে, আমাকে কি দেখতে আসবে মা? আশা হিমার মাথায় হাত বুলায়, কপালে চুমু এঁকে বলে, আমার ভালো বাচ্চা একদম বুঝে গেছে, তোর মামার বন্ধুর ছেলে খুব ভালো, আজ দেখতে আসবে। পছন্দ হলে আংটি বদল করে রাখবে, 2 বছর পর উঠিয়ে নেবে। এই 2 বছরে কি এভারেস্ট জয় করবে? হিমার তেরা প্রশ্নে আশা ভরকে যায়, তুতলিয়ে বলে, খবরদার হিমা, ও উল্টোপাল্টা আচরণ করবি না, তোর বাবার মান সম্মানের বিষয়। হিমা চুপ করে বসে রয়। তার মাথায় অনেক কিছু ঘুরছে। আশা চলে যেতেই হিমা ফোন হাতে নেয়। মীর মেসেজ পাঠিয়েছে, তার ফোনে চার্জ নেই, 1 ঘন্টা পর অনলাইনে আসবে। মেসেজটা পড়ে হিমা কপাল চাপড়ায়। আমাদের জীবন কিছু অনাকাঙ্ক্ষিত কাজের জন্য আটকে যায়। এই সময় মীরের যেতে হবে। হিমা জানে এখন মীরকে কল দিলেও লাভ নেই। সে নিশ্চিত কম্পিউটার নিয়ে বসেছে, কানে হেডফোন লাগিয়ে আঁকিবুকিও শুরু করে দিয়েছে। হিমা ভেবে রেখেছে সে ওই ছেলে আসলে একেবারে পায়ে পড়বে, হাত জোর করে বলবে সে এখন বিয়ে বসবে না, পরে যা হবার হবে। হিমা গোসল করে জামা পরিধান করে পরিপাটি হয়ে বসে থাকে। প্রায় 20 মিনিট পর রিপ্তি চলে আসে। হিমা তাকে দেখে অবাক।
সন্ধিয়ান হয়ে প্রশ্ন করে। তুই কখন আসলি? আন্টি আমাকে ধরে বেঁধে নিয়ে এসেছে রে হিমা। আমি কি করব? এতক্ষণ আন্টি অ্যাসিস্ট্যান্টের করে রেখেছিল। আমি কাজ করতে করতে শেষ দোস্ত। রিপ্তির ন্যাকামি কথা শুনে হিমা বিরক্ত হয়। রিপ্তির হাত টেনে বিছানায় বসিয়ে বলে, আমার কি হবে রে রিপ্তি? পছন্দ হলে আংটি বদল হবে আর কি। রিপ্তির হেয়ালি কথায় হিমা রেগে যায়। পিঠে দুরুম করে কিল বসিয়ে বলতে শুরু করে, তুই এত হারামি কবে থেকে হলি রে রিপ্তি? তুই আমার বন্ধু না শত্রু। রিপ্তি ভালোই ব্যথা পেয়েছে। সে মিথ্যে কান্নার ভাব করে উত্তর দেয়, তুই আমাকে মারলি দোস্ত। দেখিস তোর বর তোকে বিয়ের আগে কষ্ট দিয়ে মারবে। ওই ছেলেকে আমি বিয়ে করলে তো। হিমা অনবরত মীরকে কল দিয়েই যাচ্ছে। মীর কল ধরছে না। সে রাগে ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। এমন সময় আশা ঘরে প্রবেশ করে। হিমাকে দেখে মাশাল্লাহ বলে কপালে চুমু এঁকে দেয়। এরপর রিপ্তির উদ্দেশ্যে বলে, ওকে নিচে নিয়ে যাও, মেহমানরা অপেক্ষা করছে। রিপ্তি হ্যাঁ বদক মাথা নেড়ে হিমাকে ধরে ঘর থেকে বের করে নেয়। আজ হিমা রোবটের ন্যায় হাঁটছে। তাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা বলা হচ্ছে তাই করছে। হিমাকে সোফায় বসানো হয়, তার মাথা নিচু করা। 5 থেকে 6 জন লোক এসেছেন, তাদের মধ্যে 2 জন মহিলা, একজন অল্প বয়সী মেয়ে আর 2 জন পুরুষ। হিমা সকলের পা দেখে বুঝে নেয়। সে নিজেকে প্রস্তুত করে কিভাবে এই আয়োজন আটকাবে। ভাবনার মাঝেই হিমা শুনতে পায় কিছু পরিচিত কণ্ঠ, যারা একে একে বলছেন, কি সুন্দর দেখাচ্ছে আমাদের হিমাকে, একদম পরীর মতো। যা বলছো ভাইয়া, সেই ছোট্ট হিমা কত বড় হয়ে গেছে। হিমু আপুকে তো বউ বউ লাগছে। পরিচিত মানুষদের কণ্ঠ শুনে হিমা মাথা তুলে তাকায়। তার সামনে আফজাল হোসেন, হোসেনারা, মারিয়া, রাদীপ বসে আছে। সকলের মুখে হাসি, সকলেই উৎসুক দৃষ্টিতে হিমাকে দেখছে। রাদীপ নিচে তাকিয়ে ফোন টিপছে। সে যেন এই জগতে থেকেও নেই। মারিয়া এসে হিমাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আপু ডাকবো নাকি ভাবি? আমি তো খুব এক্সাইটেড তোমাকে বউরূপে দেখার জন্য। মারিয়ার কথা শেষ হতেই হোসেনারা মুখ খুলে। সে আশাকে ডেকে বলে, তা জামাই বাবাজি কোথায় আপা? সবাইকে হাত পায়ে ধরে এনে সে কোথায় চলে গেছে? হিমারা চমকানোর দিন। সে একের পর এক চমক পাচ্ছে শুধু। তৃপ্তি মাঝখানে এসে কথা ছুড়ে, মীর ভাই ডেকেছে তো, সে না থাকলে আজ তো আয়োজনটাই মাটি হয়ে যাবে। হিমা সকলের কথা শুনে কিছুটা আশার আলো দেখতে পেয়েছিল। সে ধারণা করেছিল মীরের সাথেই হিমার বিয়ের কথা বলছে সবাই, কিন্তু রিপ্তির কথা শুনে মনটা আবারও ছটফটে হয়ে যায়। হিমার এখন কান্না করতে ইচ্ছে করছে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যেতে। হিমার ভাবনার মাঝেই কলিং বেল বেজে ওঠে। সকলেই নড়ে চড়ে ওঠে। মারিয়া গিয়ে দরজা খুলতেই কেউ একজন বলে, নতুন জামাই আসলে নাকি মিষ্টির ভান্ডার আনতে হয়। না, এই দায়িত্বও পালন করলাম। এবার আমার বউকে আমার গলায় ঝুলিয়ে দাও তো দেখি। আনন্দ উৎসব জমে ওঠে আত্মীয় স্বজনদের জন্যই। প্রতিজনের হাসি, গল্প, রঙ্গ নিয়ে উৎসব মুখরিত হয়ে ওঠে। প্রতিটা উৎসবের একটি প্রধান মাথা থাকে, যে কিনা উৎসবকে প্রাণবন্ত করে রাখে। মীর আজকের উৎসবের প্রধান মাথা। মারিয়া ও রিপ্তিকে 2 পাশে বসিয়ে গল্প করছে। বড়রাও সেই গল্পে সামিল হয়েছে। মীরের গল্পে হিমাকেই ঘিরে। আজও সে হিমাকে জ্বালাতন করার সুযোগ হাতছাড়া করছে না। সে হিমার ছোটবেলার গল্প সবাইকে শোনাচ্ছে। গল্পটা ছিল ঠিক এরকম। একবার হিমা আমার কাছে লিচু গাছে চড়ার বায়না করে। আমিও তখন ছোট ছিলাম, কিন্তু শরীর স্বাস্থ্যে বেশ গুলুমুলু ছিলাম। হ্যাংলা পাতলা মেয়েকে ধরে লিচু গাছে ওঠানো আমার বাম হাতের কাজ ছিল। তো প্রথমে হিমাকে গাছ একটা ঝুলন্ত ডালে চড়িয়ে আমি নিচে দাঁড়িয়ে দোল দিতে থাকি। প্রায় 20 মিনিট পর হিমা আবদার করে বসে আমাকেও গাছে চড়তে। আমি সেই সময় ভাবছিলাম, যদি ওর মতো চড়তে যাই তবে ডাল ভেঙে নিচে পড়ে যাব। তাই গাছ বেয়ে গাছে চড়ার সিদ্ধান্ত নিই। আমি গাছে চড়তে চড়তে জানো কি হয়েছে? মীর এতটুকু বলে থামে। রিপ্তিও মারিয়াকে প্রশ্ন করে। তারাও উৎসাহী হয়ে একট্টে জবাব দেয়। কি হয়েছে? মীর আবারও বলতে শুরু করে, কি আর হবে, আমার গাছে ওঠার ঝাঁকিতে শুকনা কাঠি ধপাস করে নিচে পড়ে গিয়েছে, আর মা মা বলে কাঁদতে শুরু করে দিয়েছে।
এতটুকু বলার পর উপস্থিত সকলে হাসতে শুরু করে। হিমা এতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে সবটা শুনে মনে করতে চেষ্টা করছে। এমনটা সে কবে করেছে, কিন্তু সে মনে করতে ব্যর্থ হয়। আশাও সাথে ছিল, সেও হাসছে। হিমা বুঝতে পারে মীর বানোয়াট গল্প সকলকে বলছে। এতে হিমা ভীষণ রেগে যায়। ভেতর থেকে এখনো হাসাহাসির আওয়াজ আসছে। আশা হিমার কাছে এসে মাথায় ঘোমটা টেনে হাতে চায়ের ট্রে ধরিয়ে দেয়। হিমা এতক্ষণে